ভিয়েতনাম শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ নয়, দেশটির ইতিহাস, সংস্কৃতি, মানুষজন আমাদের মনকে ভরিয়ে দিয়েছে। এবার এই দেশটি থেকে আমাদের বিদায় নেবার পালা। শেষ লগ্নে মনে আসছে একের পর এক মানুষের সাথে মেলামেশার স্মৃতি, সাথে অপ্রত্যাশিত কিছু নতুন অভিজ্ঞতা। বেড়ানো তো শুধু দর্শনীয় স্থান দিয়ে পূর্ণ হয় না, চারপাশের স্বাদ নিতে পারলে বেড়ানো যেন তৃপ্তিদায়ক হয়ে ওঠে। বেড়াবার ফাঁকে কতটুকুই বা আদান প্রদান সম্ভব, তবু যতটুকু আজও মনে পড়ে সেটা আপনাদের সাথে ভাগ করে নিই। আমাদের হোচিমিন শহরের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা প্রথমেই আসি ভিয়েতনামের এই শহরে। আমাদের মনে হয়েছিল এই দেশের সাধারণ মানুষ যেন লাগোয়া দেশগুলির তুলনায় কিছুটা মার্জিত। হ্যানয় সাহিত্যের মন্দির দেখে ভাবলাম শিক্ষা ব্যবস্থার পরোক্ষ প্রভাব হয়তোবা জাতির জীবনে পড়েছে। একসময় সাহিত্যের মন্দির এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল হুয়ে শহরে, যখন হুয়ে শহর হলো রাজধানী। আমরা হুয়ে সাহিত্যের মন্দিরে যেতে পারিনি, যদিও এখন বুঝতে পারছি রিক্সা চালক ঠিকই বলেছিলেন কনফিউসিয়াসে নিয়ে যাব। অবশ্য তার পরিবর্তে আমরা না জেনেই একখানা আর্ট কর্মশালায় ঢুকে পড়ি। আর্ট ও আর্টিস্টদের সাথে অপূর্ব সময় কেটেছিল, তার বিবরণ হুয়ে ভিডিওতে আছে। হুয়ে সাহিত্যের মন্দির দেখলে নিশ্চয় সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা হতো। যাই হোক, তার বদলে ওই বিরল অভিজ্ঞতা ভোলার তো নয়। আমাদের অনেকেই এই বলে সাবধান করেছিলেন যে হো চি মিন শহরে ছিনতাই ইত্যাদি ঘটে, আমরা যেন সজাগ থাকি। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, আমাদের ওসব ঝামেলায় পড়তে হলো না, কিন্তু আমরা নিজেদের ভুলে নিজেরাই জড়িয়ে পড়েছিলাম অন্য একটা সমস্যা। আমরা হোচিমিন শহরে রাস্তা হারিয়ে ফেলেছি, তখন বেশ রাত, খাবারও পাচ্ছি না। অবশেষে অতি সাধারণ জায়গায় খেতে পেলাম শুধু নয়, তাদেরই উদ্যোগে আমরা হোটেলে ফিরলাম। কোনো সামান্যতম বাড়তি খরচ করতে হয়নি। এই গল্পটা ওই শহরের ভিডিওতে অবশ্য স্থান পেয়েছে। আমরা যে ওই মানুষদের কাছে চিরকৃতজ্ঞ। মধ্য ভিয়েতনামের দানাং শহর আমাদের কাছে স্মৃতিময়। সেখানে দিনের বেলায় সমুদ্র তীরে জেলেদের মাছ ধরবার সময় আমাদের উপস্থিতিতে বাধা দেবার কেউ নেই। আবার রাতের বেলায় যে কোনো বয়সের যে কোনো সময় নিশ্চিন্তে থাকতে পারেন সমুদ্র তীরে, তখনও বাধা দেবার কেউ নেই, কোনো উপদ্রবও নেই। এদের সরকারি ব্যবস্থাটা জানতে ইচ্ছা করে। অন্য একটি বিষয় সরকারি ব্যবস্থার ইঙ্গিত আমরা পেয়েছি, সেটাই আসি। আমাদের হোটেলের মালিক ভিয়েতনামি হলেও উনি থাকেন আমেরিকায়। তিনি তখন দানাঙে। তার মারফত একটি বেড়াবার গাড়ি ঠিক হলো। বারবার তাকে বলেছিলাম আমরা কোথায় কোথায় যাব। 2-2.5 ঘন্টা পর থেকে ওই ড্রাইভার বলে মালিক ফেরত যেতে বলছেন। এই উপদ্রব অগ্রাহ্য করে আমরা আমাদের পছন্দের জায়গাগুলি দেখলাম।
কিন্তু বেড়াতে গিয়ে কি ওই রকম অসঙ্গত আবদার ভালো লাগে? হোটেলে ফিরে দেখলাম ওই অনাবাসী ভিয়েতনামি হোটেল মালিক খড়গহস্ত শুধু নয়, বলেন ড্রাইভারকে তোমাদের ডবলেরও বেশি টাকা দিতে হবে। তার আচরণ ও কথাবার্তা এমন যে আমাদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা বেঁধে গেল। বেশ কিছুক্ষণ পরে রিসেপশনের মহিলা আমার পিঠে টোকা মেরে আমার দৃষ্টি আকর্ষণ করলেন। তিনি তার ফোন এগিয়ে দিয়ে আমাকে অনুরোধ করছেন কথা বলবার জন্য। অচেনা মানুষের সাথে বিদেশে কেন আমি কথা বলবো? মহিলা তো অসভ্য অনাবাসিনী কর্মচারী, কি করে আমি ভরসা পাই? যাই হোক, আমার বন্ধুরা ফোনটা নিতে বললেন, আর ওই মহিলা শুধু বলে যাচ্ছেন, তোমার চিন্তা নেই। ওপারে যিনি আছেন তিনি পরিষ্কার ইংরেজিতে নিজের পরিচয় দিলেন, বললেন, আমি সরকারি দপ্তরের সেক্রেটারি। আমার সব কথা শুনলেন ও তারপর বললেন, গাড়ি তো অনেকক্ষণ ব্যবহার হয়েছে, তুমি আর $5 বেশি দিয়ে দাও। সহজেই ব্যাপারটা মিটে গেল। সরকারি এমন ব্যবস্থাটি আমাদের বেশ ভালো লেগেছিল। ঠিক কিভাবে মহিলা ওনাকে পেয়েছিলেন সেটা বুঝতে পারিনি, কারণ ভাষা বিরাট বাধা। এই ঝামেলা মিটে যাবার পর আমরা ওই রিসেপশনিস্ট মহিলার সঙ্গে বসে গুগল ট্রান্সলেশন করে অনেক মজা করেছি। ওই সময় গুগল অত পারদর্শী ছিল না। ঘন্টা দুয়েক ধরে কিছু পরিষ্কারভাবে না বুঝলেও অনেক হাসাহাসি হয়েছে। উনি বারবার বলছিলেন, তোমরা কিছু মনে রেখো না ইত্যাদি। মনে কে রাখে? মজা তো হলো। এমন গল্প গুজবে বেশ রাত হয়ে গিয়েছিল। সেদিন রাতের খাবার জোগাড় করতে গিয়ে আবার সাধারণ ভিয়েতনামীদের যে কোমল মনের পরিচয় পেয়েছিলাম, সেটাই তো মনে রাখার বিষয়। এই সব মধুর অভিজ্ঞতা আমাদের দানাংয়ের ভিডিওতে আছে। আপনারা শুনেছেন আমরা হ্যানয় এসেছিলাম এক রাতের ট্রেন জার্নি করে। ট্রেনের মধ্যে আমার সাথে একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল। সকালে সবার আগে আমি উঠলাম, তখন বাকিরা গভীর নিদ্রায়। কামরা থেকে দেখলাম কয়েকজনের হাতে যেন চা, গরম চা ভিয়েতনামে কষ্ট করে পেতে হয়েছে, অথচ বরফ দেওয়া ঠান্ডা কফি পথে ঘাটে সারাদিন পাওয়া যায়। চায়ের খোঁজে আমি কামরা থেকে বার হলাম, পেলাম ওখানে ট্রেনের মধ্যেই এক জায়গায় গরম জল, চা, কফি সব আছে, বানাও খাও। আমি তো মহা আনন্দে চা নিয়ে কামরায় এসে দেখি আমার ব্যাগটি রয়েছে, কিন্তু ব্যাগে কোনো টাকা নেই। আগের দিন হোটেলে বেশ অনেকগুলি টাকা ডলারে নিয়েছি। মন খারাপ হলো। আমি অন্যদের ঘুম থেকে তুলে ঘটনাটি জানালাম। ওরা দু একজনকে বলতে ট্রেনের সরকারি কর্মচারী এলেন, সব ঘটনা লিখলেন, কিন্তু বললেন ট্রেন সহযাত্রী হিসেবে 2 জন ভিয়েতনামীর স্বাক্ষর চাই। সেসব পেতে কোনো অসুবিধা হলো না। পুলিশে এদের একেবারেই ভয় নেই। বিদেশিদের জন্য এরা অনায়াসে এগিয়ে এলেন। যদিও এসবে কোনো সুরাহা হবে না জানতাম, তবু ওদের ব্যবহার সত্যি প্রশংসনীয়, মনে রাখার মতো। ওনারা অনেকক্ষণ আমাদের সঙ্গ দিলেন, হয়তোবা মনটা হালকা করবার জন্য।
দানাং এর পর প্রশাসনিক ব্যবস্থার আর একটা ছবি যেন দেখতে পেলাম। যেটা হবার আশঙ্কা ছিল দক্ষিণে, সেটা ঘটে গেল দেশের উত্তরে। সবাই চলে গেলে বলে দিলাম, টাকা গেছে যাক, কিন্তু মন খারাপ করে বেড়ানো নষ্ট করব না। হ্যানয়ে এসে অন্য একটা বিষয় নজরে এলো। সেটা হলো বেসরকারি ব্যবস্থায় অভিভাবকদের ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শেখাবার আগ্রহ। এটা আমরা দেখতে পাই যখন রাস্তার ওপর অন্য কায়দায় স্যান্ডউইচ বিক্রি হচ্ছে দেখে আমরা সেই জায়গায় যাই। স্যান্ডউইচ খেতে বেশ ভালো, বাচ্চারা এগুলি খাচ্ছে, বিক্রিও ভালো হচ্ছে। অভিভাবকরা খুব একটা ইংরেজি বোঝেন না। কথা বলে যতটুকু বুঝেছিলাম তা হলো তারা চাইছেন এখন থেকেই ইংরাজি রপ্ত করতে হবে। লেকের ধারে একটি বাস স্টপ সংলগ্ন বসার জায়গা আমরা হামেশাই দখল করতাম। সেখানে একটি অল্প বয়সী মেয়ের সাথে আলাপ জমেছিল। তার বাড়ির দূরে, অভিভাবকরা জোর করে এখানে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছেন যাতে এখানে এসে ইংরাজি শেখারও সুযোগ সে নিতে পারে। মেয়েটি বলল তার কিছুই এখানে ভালো লাগছে না, সে বাড়িতে থেকেই পড়তে চায়। ইংরাজি খাদ্য জোর করে গেলানো হলে ইংরাজির মর্যাদাই নষ্ট হবার মুখে দাঁড়াবে যে। আমার আগ্রহ ছিল জানবার ও দেশে মহিলাদের ওপর অত্যাচার ব্যাপারে। কিন্তু আশ্চর্য, এই মেয়েটি ও হো চি মিন শহরে আমাদের ট্যুর গাইড এদের দুজনকে বিষয়টা আমি বোঝাতেই পারলাম না। হয়তোবা সহজ ইংরাজি ব্যবহার করাতে আমি ফেল করলাম। মেয়েটি অবশ্য আমার আর একটি প্রশ্নের উত্তর দিয়েছিল। সেটি ছিল, সংসারে পুরুষ ও নারীর সমান কর্তৃত্ব এখানে আছে কি? মেয়েটি বলেছিল, দেখো, যার রোজগার বেশি তার একটা জোর থাকে, বাস্তবে সেই রকমই হয়। হ্যানয় থেকে প্লেন ধরার জন্য হোটেলের বাইরে এসে দেখি রাস্তার ওপর বেশ কিছু চেনা চেনা তাজা সবজি আর ছোট ছোট মাছ বিক্রি হচ্ছে। আমি দেখছিলাম এক বয়স্ক ভদ্রলোক এসে ইংরাজিতেই কথা বলতে শুরু করলেন। ইন্ডিয়ায় কোথা থেকে এসেছি, কেমন লাগলো, এই সব আর কি। ইন্ডিয়া সে তো শাড়িই বলে দেয়। আমি তাকে বলেছিলাম, দেখো, অনেকেই বললেন এখানে অসুখ হলে সরকারি ব্যবস্থা ভালো কিছু নেই, জড়িবুটি ভরসা। ভদ্রলোক মেনে নিলেন, কিন্তু বললেন সরকারি পর্যায়ে স্থির হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা কাটিয়ে ওঠার পরিকল্পনাও হয়েছে। ইলেকট্রনিক্স নিয়েও আমাদের নির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে। আমি জানতে চাইলাম, ইংরাজি তুমি কখন শিখেছ? বললেন, আমি প্রযুক্তির মানুষ। অবসরের পর আমাকে সরকার আমস্টারডামে পাঠিয়েছিলেন, সেখানে 2 বছরে শিখে নিয়েছি। এয়ারপোর্ট যাবার গাড়ি এসে গেল, আর কিছু জানার সুযোগ হলো না। হোচিমিনের কাঙ্ক্ষিত ইচ্ছা ছিল ভিয়েতনামের অগ্রগতি। ভদ্রলোকের সঙ্গে কথাবার্তায় সেটাই যেন উঠে এলো। ভালো, খারাপ, কম বেশি এই সব অভিজ্ঞতা নিয়ে আমি ভিয়েতনামকে বিদায় জানালাম।